এক মেয়ের মধ্যে কুকুর, বিড়াল আর কালো কাকের শয়তানি আত্মা ঢুকে পড়ে এবং মেয়েটির মাধ্যমে নানান ভুল এবং জঘন্য নিকৃষ্ট কাজ করাতে শুরু করে। ছবির শুরুতে একটি গ্রামের দৃশ্য দেখানো হয়, যেখানে বলা হয় যে এই গ্রামের লোকেরা বহুদিন ধরে আত্মার অস্তিত্বে বিশ্বাস করে। তবে এই লোকদের জন্য আত্মা শব্দের মানে একটু আলাদা। তারা বিশ্বাস করে যে আত্মা প্রতিটি জিনিসের মধ্যে থাকে, জঙ্গলে, পাহাড়ে, গাছে, ধানের ক্ষেতে। আত্মা সর্বত্র থাকে, প্রতিটি জিনিসের মধ্যে। এরপর একটি মহিলাকে দেখানো হয় যার নাম নিম এবং সে ঈশান ধর্মাবলম্বী। সে একজন সামান ছিলেন, অর্থাৎ তান্ত্রিক হিসেবে পরিচিত। একটি দল থাইল্যান্ডে ঈশান ধর্ম ও এই ধর্মের তান্ত্রিকদের ওপর একটি ডকুমেন্টারি তৈরি করছিল, তাই তারা নিমের কাছে আসে। নিম বলে যে আত্মা দুই ধরনের হয়, একটি হলো ভালো আত্মা যারা আমাদের মন্দ কাজ থেকে রক্ষা করে এবং অন্যটি হলো খারাপ আত্মা যারা আমাদের বিপদে ফেলে, কষ্ট দেয়। নিম আরও জানায় যে তার মধ্যে দেবীর আত্মা রয়েছে। দেবী হলো পূর্বপুরুষদের আত্মা, একজন ভালো আত্মা যিনি অনেকদিন ধরে এই গ্রামকে রক্ষা করে আসছেন। গ্রামের সমস্ত মানুষ দেবীর পূজা করে, তাকে মান্য করে এবং দেবীর কার্যকলাপের সীমা নিমের মধ্যেই সীমাবদ্ধ থাকে। নিম জানায় যে তার পরিবারে প্রজন্মের পর প্রজন্ম ধরে কেউ না কেউ দেবীর সেবা করে আসছে। নিম বলে যে যখন সে জন্মায় তখন থেকেই সে গ্রামের দেবীর কার্যকলাপের মধ্যস্থ বা মিডিয়া হয়ে ওঠে। দেবী কেবলমাত্র নারীদেরই তার মিডিয়া হিসেবে নির্বাচন করেন। যখন নিমের মায়ের মৃত্যু হয় তখন দেবী নিমের খালাকে তার মিডিয়া হিসেবে নির্বাচন করেন। খালার পরে পরবর্তী মিডিয়া হওয়ার কথা ছিল নিমের বড় বোনের, কিন্তু তার বড় বোন মিডিয়া হতে রাজি হননি। এরপরে দেবী নিমকে নিজের মিডিয়া হিসেবে নির্বাচিত করেন। তখন থেকে নিমের কাছে গ্রামের মানুষ আসে তাদের রোগ ব্যাধি সরানোর জন্য, যাদের মধ্যে খারাপ আত্মার প্রবেশ করেছে বা যারা কালো জাদুর কারণে অসুস্থ হয়েছে। নিম তাদের সুস্থ করে তোলেন। গ্রামের লোকেরা প্রতিদিন আন্তরিকভাবে দেবীর কার্যকলাপের পূজা করে। এখানে নিম জানায় যে মিডিয়া হওয়ার আগে সে খুব অসুস্থ ছিল, সে ভীষণ যন্ত্রণা ভোগ করত, এতটাই যে তার আত্মহত্যা করার ইচ্ছা জেগেছিল। ঠিক তখনই নিম দেবীর মিডিয়া হয়ে ওঠে। মিডিয়া হয়ে নিম খুব খুশি। পরদিন সকালে নিম এবং ডকুমেন্টারি তৈরি করা লোকেরা নিমের বড় বোনের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়, কারণ তার স্বামী মারা গেছে এবং তারা সবাই তার শেষকৃত্যে যোগ দিতে যাচ্ছিল। তখন নিম জানায় যে তার পরিবারের সব পুরুষ অস্বাভাবিকভাবে মারা যায়। নিমের বড় বোনের বড় ছেলে কিছুদিন আগে বাইক দুর্ঘটনায় মারা গেছে এবং তার স্বামীও মারা গেছে। নিম এবং ভিডিও তৈরি করা ছেলেরা শেষকৃত্যে পৌঁছায় এবং সেখানে নিম তার বড় ভাই মনি, তার স্ত্রী এবং তাদের ছেলেকে দেখতে পায়। এছাড়াও তারা নিমের বড় বোন নইকে দেখতে পায় এবং এটি হলো নইর মেয়ে মিং। শেষকৃত্য শেষ হওয়ার পর সবাই বসেছিল। তখন মিং একজন ব্যক্তির সঙ্গে ঝগড়া শুরু করে। নিমকে এটি কিছুটা অস্বাভাবিক লাগে, কারণ মিং সাধারণত কারোর সাথে ঝগড়া করে না। এরপরে নিমের বড় ভাই মনি এবং তার স্ত্রী সেখান থেকে চলে যায়। যখন নিম ঘুমোতে যাচ্ছিল তখন সে দেখে যে মিং এক বৃদ্ধ মহিলার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে আছে। বৃদ্ধাটি দেখতে খুবই অস্বাভাবিক ছিল। এরপর সেই বৃদ্ধ মহিলা সেখান থেকে চলে যায়। পরদিন সকালে পুলিশ একটি মৃতদেহ নিয়ে যাচ্ছিল, যা ওই বৃদ্ধ মহিলার ছিল। তিনি মারা গিয়েছিলেন। ঠিক তখনই নিম দেখতে পায় যে মিং অদ্ভুতভাবে সেই বৃদ্ধ মহিলার মৃতদেহের দিকে তাকিয়ে আছে এবং কোথাও চলে যাচ্ছে। নিম তার পিছু নিতে শুরু করে। নিম মিংকে দেখে বুঝতে পারে যে কিছু একটা ঠিক নেই। এরপর মিং একটি বাড়ির দরজার বাইরে অদ্ভুত ভঙ্গিতে দাঁড়িয়ে থাকে। সে কারো সঙ্গে বেশি কথা বলে না এবং মিং সবসময় নিজের জগতে হারিয়ে থাকে। নিম বুঝতে পারে যে কিছু একটা সমস্যা ঘটেছে। তখন নিম মিংয়ের ঘরে ঢুকে অনুসন্ধান করতে শুরু করে। নই কিছুই বুঝতে পারে না যে নিম ঠিক কি খুঁজছে। খোঁজার সময় নিম একটি কভারের ভেতরে থেকে হলুদের গাঁঠ খুঁজে পায়। হলুদের গাঁঠ সাধারণত খারাপ আত্মাদের থেকে রক্ষা করার জন্য ব্যবহার করা হয়। ঠিক সেই মুহূর্তে মিং সেখানে উপস্থিত হয় এবং রেগে গিয়ে সবাইকে বকা দেয়। এরপর সে সবাইকে ঘর থেকে তাড়িয়ে দেয় এবং নিজেও রাগ করে বেরিয়ে যায়। এরপর নিম নইকে জিজ্ঞেস করে, আমি কি কোনো অদ্ভুত আচরণ করেছি? কিন্তু নই এ বিষয়ে নিমকে কিছুই জানায় না এবং বলে যে সে যেন এগুলো নিয়ে মিংকে বিরক্ত না করে। এরপর ডকুমেন্টারি তৈরি করা দল মিংয়ের ওপর নজর রাখা শুরু করে। তাদের বের করতে হতো মিংয়ের সঙ্গে ঠিক কি ঘটছে। মিং একটি রিক্রুটমেন্ট সেন্টারে কাজ করে, যেখানে সে মানুষকে চাকরি প্রদান করে। ডকুমেন্টারি তৈরি করা একজন ব্যক্তি মিংকে জিজ্ঞেস করে, সামান সম্পর্কে তোমার কি মতামত? কিন্তু মিং বলে সে সামানের বিষয়গুলো একদমই বিশ্বাস করে না। এদিকে নইকে দেখা যায় যে সে কুকুরের মাংস বিক্রি করছে। তারপর সে জানায় যে যখন তাকে দেবীর মিডিয়া করার চেষ্টা করা হয়েছিল তখন সে কিছু অদ্ভুত লক্ষণ অনুভব করতে শুরু করেছিল। তার মাসিক প্রতিদিন হতে শুরু করেছিল এবং এটি টানা 5 মাস ধরে চলতে থাকে। সে ভীষণ যন্ত্রণা ভোগ করছিল, কিন্তু তবুও মিডিয়া হতে সে অস্বীকার করে। এরপর সে নিজের মতো করে চলতে থাকে। এরই মধ্যে একটি ক্লাবে মিং
মদ্যপান করে আনন্দ করছে। তখন মিংয়ের এক বন্ধু ডকুমেন্টারি তৈরি করা ব্যক্তিকে একটি ভিডিও দেখায়, যেখানে মিংকে অদ্ভুত আচরণ করতে দেখা যায়। এতে বোঝা যায় যে মিংয়ের সঙ্গে কিছু একটা ঘটেছে। মদ্যপ অবস্থায় মিং তার বাড়িতে না গিয়ে অফিসে গিয়ে ঘুমিয়ে পড়ে। সকালে উঠে দেখা যায় তার যৌনাঙ্গ থেকে অদ্ভুতভাবে রক্তপাত হচ্ছে। ভয়ে এবং আতঙ্কে সে বাথরুমের দিকে ছুটে যায়। ঠিক তখনই ভিডিও তৈরি করা ওই ব্যক্তি এটি রেকর্ড করেছে। এরপর থেকেই মিং অসুস্থ হতে শুরু করে, তার মানে তার মাসিক শুরু হতে থাকে। তার মা এই সব দেখে পুরোপুরি উদ্বিগ্ন হয়ে পড়ে। নোয়ে মনে করতে থাকে যে দেবী মিংকে নিজের মিডিয়া বানানোর চেষ্টা করছে এবং সে একদমই চাইছে না মিং মিডিয়া হোক। এরপর দেখা যায় মিং প্রচন্ড যন্ত্রণা ভোগ করতে থাকে এবং যন্ত্রণার কারণে সে অসুস্থ হতে শুরু করে। সে প্রচন্ড রেগে যায় এবং যে কাউকে থাপ্পড় মেরে দেয়। মিং মদ্যপান করছিল এবং তখন সে আরো বেশি রেগে যায় এবং কাঁদতে শুরু করে। ডকুমেন্টারি তৈরি করা ব্যক্তিরা কিছুই বুঝতে পারছিল না যে সে কেন এমন আচরণ করছে। মিং তার সঙ্গে যা কিছু ঘটেছে তা দেখে বিষণ্ণ হয়ে পড়ে। সে মিডিয়া হতে একদমই চাইছিল না। তবুও ভিডিও তৈরি করা ব্যক্তিকে সে বলে প্রতি রাতে তাকে এক অদ্ভুত স্বপ্ন দেখায়, যেখানে সে একটি বড় মানুষকে দেখে যিনি রক্তে রঞ্জিত একটি তলোয়ার ধরে রক্ত চাটছে এবং তার পাশে অনেক রক্ত এবং কাটা মাথা পড়ে আছে এবং সেই কাটা মাথা কিছু বলতে চেষ্টা করছে। এরপর যখন মিং অফিসে কাজ করে তখন আবার তার শরীরে প্রচন্ড যন্ত্রণা শুরু হয়। এই যন্ত্রণা এত তীব্র হতে থাকে যে মনে হয় যেন কেউ তার সঙ্গে অশুভ এবং খারাপ কিছু করেছে। তারপর তার বস মিংকে অফিস থেকে ছুটি দেয়। তারপর দেখা যায় রাতের সময় মিং একটি অনুষ্ঠানে পরীর ড্রেস পরে আছে। হঠাৎ সে অদ্ভুত আচরণ করতে করতে সেখানে থাকা লোকদের মারতে শুরু করে। এসব দেখে তার মা নিশ্চিত হয়ে যায় যে মিং এর মধ্যে কোনো খারাপ আত্মা প্রবেশ করেছে। এরপর সকালে অনিচ্ছা থাকা সত্ত্বেও মিং কাজের জন্য অফিসে চলে যায়। তখন তার বস তাকে ধাক্কা দিয়ে বের করে দেয় এবং বস ডকুমেন্টারি টিমকে জানায় যে সিসিটিভি ফুটেজ দেখার পর তার মনে হয়েছে সে তার সব যৌন ক্ষুধা মেটাতে সম্পূর্ণভাবে মত্ত ছিল, অর্থাৎ সে পুরো রাত যৌনতার নেশায় মত্ত ছিল। কিন্তু এগুলো করার সময় এমন মনে হয় যে তার শরীরে যেন কেউ প্রবেশ করে তাকে নিয়ন্ত্রণ করছে এবং এসব অদ্ভুত কাজ করছে। তারপর যখন সে মিংয়ের ঘরে প্রবেশ করে তখন মিং নিজের হাত কেটে অচেতন হয়ে পড়ে। মিংকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তখন নিম জানায় যে মিংয়ের মধ্যে কোনো দেবী বা আত্মা নয়, বরং এক খারাপ শক্তির আত্মা বাস করছে। মিংয়ের ভাইয়ের ঘরটি তল্লাশি করতে গিয়ে নিম জানতে পারে যে মিংয়ের ভাই দুর্ঘটনায় মারা যায়নি, বরং সে আত্মহত্যা করেছিল। ওই গাছটিতে ঝুলে মারা গিয়েছিল। এরপর নিম পৌঁছে যায় সেই গাছের নিচে যেখানে মিংয়ের ভাই আত্মহত্যা করেছিল এবং নিম তার তন্ত্রমন্ত্র দিয়ে মিংয়ের ভাইয়ের আত্মার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে। মিংয়ের ভাই তার বোনকে অনেক ভালোবাসতো আর তাই নিম মনে করতে থাকে যে মিংয়ের ভাই মিংকে আঘাত করছে। তারপর নই এবং মানিত মিংকে তার তান্ত্রিকের কাছে নিয়ে যায় মিডিয়া হওয়ার জন্য। তখন নিম এসে তাদের থামিয়ে দেয়। তারপর মিংয়ের দিকে যখন ক্যামেরাম্যান ক্যামেরা ধরছিল তখন সে তাকে মারতে শুরু করে এবং দৌড়ে পালিয়ে যায়। নিম তার পিছনে পিছনে দৌড়ায় কিন্তু মিংকে আর দেখতে পায় না। রাত ভর তারা মিংকে খুঁজতে থাকে কিন্তু মিংয়ের কোনো সন্ধান পাওয়া যায় না। এরপর নই মিংকে খুঁজে বের করতে নিম এবং নবীন দেবীর কাছে যায় এবং মিংয়ের প্রার্থনা করতে থাকে। তারপর মিংয়ের ঘর থেকে অপ্রয়োজনীয় জিনিসগুলো বের করে যেখানে মিংয়ের ভাই মারা গিয়েছিল। সেখানে সব জিনিস রেখে একটি শরীর না আসার পূজা করতে শুরু করে যাতে মিংয়ের ভাই মিংকে ক্ষতি করতে না পারে এবং তার আত্মা মিংকে কোথায় নিয়ে গেছে তা জানতে চায়। নিম দিন রাত একসঙ্গে প্রার্থনা করতে থাকে। বৃষ্টিতে পূজা বন্ধ করে না। 1 মাস চলে গেলেও মিংকে খুঁজে পাওয়া যায় না। পুলিশও তাকে খুঁজে পায় না। তারপর অবশেষে নিম জানতে পারে মিং কোথায় আছে। তারপর নিম একটু ভয় না পেয়ে মিংকে খুঁজে বের করতে চলে যায়। তখন সে একটি ঘর দেখতে পায় যা বহুদিন ধরে খালি পড়ে আছে। নিম ভয় না পেয়ে ভিতরে প্রবেশ করে যেখানে কিছু কালো জাদু করার সরঞ্জাম পড়েছিল এবং কিছু কালো কাক মরা অবস্থায় পড়েছিল। ওপরে উঠে নিম দেখতে পায় যে এখানে মিং অচেতন অবস্থায় পড়ে আছে। মিংকে হাসপাতালে নেওয়ার পর নিম প্রার্থনা করতে আসে এবং তখন সে দেখতে পায় যে এখানে কেউ দেবীর মূর্তির মাথা শরীর থেকে আলাদা করে ফেলেছে। এটি দেখে নিম খুব বেশি কাঁদতে থাকে। তারপর মিং যখন ওই স্থান থেকে বের হয় তখন সে কিছু অদ্ভুতভাবে আচরণ করতে শুরু করে। সে তার নিজের কাপড় ছিঁড়ে ফেলতে থাকে এবং অশ্লীল আচরণ করতে থাকে। তখন নিম তার মন্ত্র দিয়ে তাকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়, কিন্তু নিম একা তাকে ঠিক করতে পারে না। তাই নিমের পরিচিত এক বড় তান্ত্রিকের কাছে নিয়ে যায়, কিন্তু মিং এসব দেখে অদ্ভুতভাবে হাসতে থাকে। এরপরে ওই তান্ত্রিক মিংকে পরীক্ষা করার পর জানায় যে এর মধ্যে অনেক খারাপ এবং বিপজ্জনক আত্মা প্রবেশ করেছে। এর মধ্যে পশুদের আত্মাও রয়েছে, যেমন সাপ, কুকুর, পোকামাকড়, এমনকি গাছপালা এবং ঘাসের আত্মাও এর মধ্যে আছে এবং এসব আত্মা মিলিয়ে একটি খুব বিপজ্জনক শয়তান হয়ে উঠেছে।
এরপর তান্ত্রিক সেই স্থানটি দেখে যেখানে মিংকে পাওয়া যায়। সে সিদ্ধান্ত নেয় যে সে মিংকে ঠিক করতে এখানেই একটি পূজা করবে। এখান থেকেই সমস্ত আত্মা মিংয়ের মধ্যে প্রবেশ করেছে এবং এই আত্মাগুলো ভিতরে ঢুকেছে, কারণ নইর স্বামীর পরিবার প্রাচীনকালে হাজার হাজার মানুষের মাথা কেটেছিল এবং মৃত্যুর আগে তারা নইর স্বামীর পূর্বপুরুষদের প্রতি অনেক অভিশাপ দিয়েছিল। তারপর নইর স্বামী নইকে বিয়ে করার পর নইও পূজাকে অস্বীকার করেছিল এবং এই কারণে মিংয়ের সঙ্গে এসব ঘটেছে। ওই তান্ত্রিক পূজার প্রস্তুতি নিতে শুরু করে। ওই তান্ত্রিক নিমের সাথে পূজা করার পরিকল্পনা করে। এখানে নতুন একটি ঘটনা ঘটে যে নই প্রতিদিন সকালে দেখে যে বাড়িটি এলোমেলো হয়ে পড়ে আছে। নই মনে করেন হয়তো এসব তিনি নিজেই করেছেন এবং ভিডিও তৈরি করার দল রাতে বাড়ির প্রতিটি জায়গায় ক্যামেরা স্থাপন করে যাতে তারা দেখতে পারে রাতে আসলে মিং কি করছে। তারপর রাতে ক্যামেরার মাধ্যমে দেখা যায় যে মিং অদ্ভুত ও বিপজ্জনক আচরণ করতে শুরু করে। সে আর মিং থাকে না, বরং অন্য কেউ হয়ে ওঠে। সে অদ্ভুতভাবে বসে টেবিলের উপর প্রস্রাব করতে থাকে। সে তো খুব বিপজ্জনকভাবে কুকুরের মতো আচরণ করতে শুরু করে। এক রাতে মানিত কুকুরের কাটা মাথা দেখতে পায় এবং ফুটেজ দেখে জানতে পারে যে মিং কুকুরটিকে গরম পানিতে ডুবিয়ে অত্যন্ত যন্ত্রণা দিয়ে মেরে খেয়েছে। এরপর সে মানিতের বাচ্চাকে নিয়ে চলে যায়। মানিত তার বাচ্চাকে ও মিংকে খুঁজতে শুরু করে, প্রতিবেশীর কাছ থেকেও জানতে চায়। তারপর এখানে মানিত তার বাচ্চাকে খুঁজে পায়। শিশুটিকে পাওয়ার পর সে মিংকে খুঁজতে থাকে। তখন হঠাৎ মিং মানিতকে চাকু দিয়ে আঘাত করার চেষ্টা করতে থাকে। কিছুদিন পরে নই সকালবেলা নিমের বাড়িতে আসে। তখন সে দেখতে পায় যে তার তান্ত্রিকের কাজের জিনিসপত্র নিচে এলোমেলোভাবে পড়ে আছে এবং সেখানে পোকামাকড়ও রয়েছে। তারপর সে দেখে যে নিম মৃত অবস্থায় পড়ে আছে। সে অদ্ভুতভাবে ঘুমের মধ্যেই মারা গেছে। এরপর মিংয়ের শরীরে সব সমস্যা ঠিক করতে তান্ত্রিক প্রস্তুতি নিতে শুরু করে এবং তান্ত্রিক দলকে জানায় যে সে সমস্ত খারাপ আত্মাগুলো মিংয়ের শরীরে সংগ্রহ করবে। তারপর সেই সব আত্মাগুলো মিংয়ের শরীর থেকে বের করে একটি মাটির পাত্রে বন্দি করে ফেলবে এবং সেই পাত্রটি মাটির নিচে পুঁতে ফেলবে। তারপর দেখতে পাওয়া যায় যে তান্ত্রিক মিংকে সেখানে নিয়ে আসে এবং তান্ত্রিক মন্ত্র পড়তে শুরু করে। রাতের অন্ধকারে তারা তন্ত্রমন্ত্র শুরু করে এবং মিংয়ের মুখ কাপড় দিয়ে ঢেকে তার গলা দড়ি দিয়ে পেঁচিয়ে রাখে। এরপর দেখতে দেখতে তন্ত্রমন্ত্র বলা শুরু হয়ে যায়। এরপরে এখানে কিছু অদ্ভুত এবং ভয়ঙ্কর পরিবেশ তৈরি হতে শুরু করে এবং সমস্ত আত্মাগুলো এর মধ্যে প্রবেশ করে। তখন কাপড় খুলে দেখা যায় এটা মিং নয়, এটা ছিল নই। মিং ঘরের মধ্যেই ছিল। নইর মধ্যে সমস্ত খারাপ আত্মাগুলিকে মারার পর নই তাদের বমি করে ফেলে দেয়। মিং ঘরের মধ্যে থেকে কাঁদতে কাঁদতে দরজা খোলার জন্য বলে, কিন্তু এরা দরজা একদমই খোলে না। তখন ঘরের ভেতর ছোট একটি মেয়ের কান্নার আওয়াজ শোনা যায়। তারপর মহিলাটি ভাবতে থাকে ঘরের ভেতরে তাদের সন্তান রয়েছে এবং মিং তাকে মেরে ফেলবে। লোকটি তাকে ঘরে যেতে নিষেধ করছে। দোলনায় বাচ্চাটি থাকা সত্ত্বেও সে দেখতে পায় না। সে লোকটির মাথায় আঘাত করে দরজা খুলে ভেতরে চলে যায়। এদিকে তান্ত্রিক মাটির পাত্রটি দাফন করতে নিয়ে যাচ্ছিল, কিন্তু হাঁটতে হাঁটতে হঠাৎ সে থেমে যায় এবং এখানেই আচমকা আলো নিভে যায়। ক্যামেরায় আলো চালু করার পর দেখা যায় যে তান্ত্রিক অদ্ভুতভাবে হাসতে থাকে এবং পাগলের মতো আচরণ করতে থাকে। মনে হয় ওই আত্মাগুলো তাকে নিয়ন্ত্রণ করে ফেলেছে এবং সে মাটির পাত্রের সঙ্গে নিচে পড়ে যায়। একই সময় ঘরে দেখা যায় যে মিং শিশুর মতো শব্দ করে কান্নার অভিনয় করছিল। তারপর সে মহিলাটিকে মারে। তারপর ক্যামেরাম্যানকে মারতে যাচ্ছে। সে ভয়ে এক সরু গলি দিয়ে পালিয়ে গিয়ে ঘরের ভেতরে ঢুকে পড়ে। এদিকে দেখা যায় যে তান্ত্রিক নৃশংসভাবে মাটিতে পড়ে গিয়ে মরে আছে। আর সেখানে তান্ত্রিক ক্রিয়া করা মানুষরা অদ্ভুতভাবে আচরণ করতে শুরু করে। তাদের শরীরে খারাপ আত্মাগুলো ঢুকে যায় এবং তারা এই ডকুমেন্টারি বানানোর লোকদের ভয়ঙ্করভাবে খেতে শুরু করে। একজন বাঁচার জন্য পালানোর চেষ্টা করে। এদিকে ক্যামেরাম্যান ভয় পেয়ে আতঙ্কিত হয়ে বাইরে আসে। তখন সে দেখতে পায় মিং শিশুকেও ছেড়ে দেয়নি, তাকে চিবিয়ে খেয়ে ফেলছে। এটা দেখে ক্যামেরাম্যান এতটাই ভয় পেয়ে যায় যে তার প্যান্ট ভিজে যায় এবং সে আবার ঘরের ভেতরে গিয়ে নিজেকে লক করে দেয়। কিন্তু মিং সেখানে চলে আসে। ক্যামেরাম্যান প্রাণ বাঁচানোর জন্য পালানোর চেষ্টা করতে থাকে। তখন তাকে টেনে নিয়ে গিয়ে সবাই মিলে খেতে শুরু করে। আরেক ক্যামেরাম্যান কোনোভাবে এখান থেকে পালানোর চেষ্টা করে। তখনই মিং চলে আসে এবং সবাই অদ্ভুতভাবে হাসতে থাকে। তারপর একজন অদ্ভুতভাবে তার মাথা দেওয়ালের সঙ্গে মারতে শুরু করে আর সবাই ভয়ানক আচরণ করতে থাকে। তাদের মধ্যে ভয়ানক খারাপ আত্মাগুলো ঢুকে যায়। মানিত এই ক্যামেরাম্যানকে জানোয়ারের মতো চিবিয়ে মেরে ফেলে এবং জানালার বাইরে দিয়ে লাফ দিয়ে আত্মহত্যা করে। শেষ পর্যন্ত কেবল একজন ক্যামেরাম্যানই বেঁচে থাকে। তখন সে ভয় পায় এবং আতঙ্কের মধ্যে তার প্রাণ বাঁচাতে আবারও রেকর্ডিং করতে থাকে।
যদিও সে জানে যে সে মরে যেতে পারে, কিন্তু রেকর্ডিং বন্ধ করে না। মিং নইর ওপর পেট্রোল ঢেলে তাকে পুড়িয়ে ফেলার পরিকল্পনা করে। এরপর মিং সিদ্ধান্ত নেয় যে সে আগে ক্যামেরাম্যানকে হত্যা করবে, তাকে চিবিয়ে মেরে ফেলবে এবং তার মাকেও পুড়িয়ে মেরে ফেলবে। এরপর আমরা নিমের শেষ ইন্টারভিউ দেখতে পাই। নিম জানায় যে সেরেমনি শুরুর শেষ দিনই সে বুঝতে পেরেছিল যে তারা তার পাশে নেই, আর সে জানতো যে এই সেরেমনি কোনো কাজে আসবে না। এরপরই সিনেমাটি শেষ হয়।